আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজ হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমাদের এই পর্ব। আজকের ভিডিও আমরা তৃতীয় যে ক্লাস সেই ক্লাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমেই থাকবে কায়দার তৃতীয় পৃষ্ঠা, অর্থাৎ আমরা যে তাইসিরুল কোরআন কায়দা পড়তেছি এই কায়দাটির তৃতীয় যে পৃষ্ঠা, ওই পৃষ্ঠার মধ্যে যে পড়াগুলো থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় মাখরাজ। আমরা জানি যে 17টি মাখরাজ আছে। আমরা প্রতিদিন একটি করে মাখরাজ আমাদের ক্লাসে আলোচনা করব। আজ থাকবে দ্বিতীয় মাখরাজ। এরপরের বিষয় হচ্ছে একই হরফের বিভিন্ন রূপ। একই হরফের বিভিন্ন রূপ। এখন আমরা আমাদের কায়দায় চলে যাব। এটা হচ্ছে আমাদের তাইসিরুল কোরআন কায়দার তৃতীয় পৃষ্ঠা। এই যে দেখেন বাম পাশে কর্নারে এখানে 3 লেখা আছে, এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে আজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে একই হরফের বিভিন্ন রূপ। এখানে আমরা দেখতেছি পৃষ্ঠার শুরুতেই এই পাশে ডান পাশে 3 লাইনের মধ্যে অনেকগুলো হরফ লেখা আছে। প্রথম এই লাইনের মধ্যে প্রত্যেকটি হরফের পূর্ণ রূপ দেওয়া আছে, আর বাকি যে 2 লাইন আছে এখানে ওই পূর্ণরূপ হরফেরই আংশিক রূপগুলো দেওয়া আছে। ঠিক তেমনিভাবে বাম পাশেও আমরা দেখতেছি এই পাশে প্রত্যেকটি হরফের পূর্ণ রূপ দেওয়া আছে, এবং বাকি 2 লাইনের মধ্যে ওই একই হরফেরই, অর্থাৎ পূর্ণ যে হরফটি এখানে আছে এই হরফটির আংশিক রূপ এখানে দেওয়া আছে। আর আমরা এখানে দেখতেছি যে উপরেই লেখা আছে যে শেষ, মধ্য এবং শুরু। শেষ, মধ্য এবং শুরু। এখানে শেষ বলে বোঝানো হয়েছে যে বা হরফ যদি শব্দের শেষে আসে তখন তার রূপ হবে এই রূপ, তখন তার রূপ হবে এমন। এরপরে লেখা আছে মধ্য। মধ্য দ্বারা বোঝানো হয়েছে যে এই বা হরফটি যদি শব্দের মাঝে আসে তখন তার রূপ হবে এমন। দেখেন আপনারা দেখতেছেন এই যে বা হরফ, এই বা হরফের ডান পাশে এবং বাম পাশে মনে হচ্ছে যেন অন্য 2টি হরফের সাথে এই বা হরফটি মিলে আছে। এটা এই জন্য বোঝানো হইতেছে যে এটা মধ্য, অর্থাৎ শব্দের মাঝে ডানেও একটি হরফ আছে, বামেও একটি হরফ আছে। এরপর লেখা আছে শুরু। শুরু দ্বারা বোঝানো হয়েছে যে এই বা হরফটি যদি আমরা কোনো শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে এরূপ, তখন তার রূপ হবে এমন। তাহলে আমরা বুঝলাম যে শেষে প্রত্যেকটি হরফের পূর্ণরূপ দেওয়া আছে। শেষ যেই ঘরটি আছে এই ঘরের মধ্যে প্রত্যেকটি হরফের পূর্ণরূপ দেওয়া আছে, এবং এরপরে মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে প্রত্যেকটি হরফের মাঝের রূপ, অর্থাৎ শব্দের মাঝে যদি এই হরফগুলো আসে তখন তার রূপ হবে এমন। এবং শুরু বলে বোঝানো হয়েছে যে এই হরফগুলো যদি শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে এরূপ। এখন আমি এই বা হরফ থেকে নিয়ে একেবারে শেষ হা হরফ পর্যন্ত প্রত্যেকটি হরফের শেষ, মধ্য এবং শুরু রূপগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখেন প্রথম হরফ হচ্ছে বা। বা এটা হচ্ছে শব্দের শেষের রূপ। এরপরে এটাও বা, এটা বা হচ্ছে শব্দের মাঝের রূপ। এরপর তৃতীয়তে আছে এটাও বা, এটা হচ্ছে শব্দের শুরু রূপ, অর্থাৎ শব্দের শুরুতে যদি বা আসে তখন তার রূপ হবে এমন। তো আমরা এখন বা হরফটা বুঝবো বা হরফের নুক্তা দেখে। দেখেন বা হরফের নুক্তা হচ্ছে নিচে। এখানে যে 3টা হরফ দেওয়া আছে শেষ, মধ্য এবং শুরু, এই 3টা হরফেরই নুক্তা হচ্ছে একটি, আর সেটা হচ্ছে নিচে। নুক্তা একটি এবং সেটা হচ্ছে নিচে। আমরা এই বা হরফটা
নিচে যদি নোক্তা থাকে তাহলে বুঝবো এটা বা হরফ। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে নুন। নুন এটা হচ্ছে শব্দের শেষের রূপ, এটা হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটা হচ্ছে শব্দের শুরু রূপ। আমরা নুন হরফ চিনব নুন হরফের নুক্তা দেখে। দেখেন নুন হরফের নুক্তা হচ্ছে একটি, আর সেটা হচ্ছে উপরে। বা এবং নুন হরফের মাঝে পার্থক্য হচ্ছে বা হরফের নুক্তা থাকবে একটি এবং সেটা থাকবে নিচে, আর নুন হরফের নুক্তা থাকবে একটি, সেটা হচ্ছে উপরে। এরপরে হরফ হচ্ছে ফা। এটা হচ্ছে ফা শেষের রূপ, ফা মধ্যরূপ, ফা শুরু রূপ। আমরা ফা হরফ চিনব। ফা হরফের মাথাটা থাকবে গোল এবং তার নোক্তা থাকবে একটি উপরে। এই যে দেখেন শেষে, শব্দের শেষে যে ফা, এটা মাথাটা হচ্ছে গোল এবং উপরে এক নোক্তা। মধ্য, এর মাথাটাও গোল, নোক্তা হচ্ছে একটি, সেটা হচ্ছে উপরে। এরপরে হরফ, এটাও ফা, এর মাথাটা হচ্ছে গোল আর নোক্তা একটি, সেটা হচ্ছে উপরে। এরপরে হরফ হচ্ছে গইন, মোটা হরফ গইন। এটা হচ্ছে শব্দের শেষের রূপ, শব্দের মাঝের রূপ এবং শব্দের শুরু রূপ। এরপরে হরফ জিম। জিম এটা হচ্ছে শব্দের পূর্ণ রূপ এবং শব্দের শেষের রূপ। পূর্ণ রূপ এবং শব্দের শেষে, অর্থাৎ জিম যদি শব্দের শেষে আসে তখন তার রূপ হবে এমন। এটি হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ। এটা হচ্ছে জিম শব্দের শুরু রূপ। আমরা জিম হরফটি চিনব তার আকৃতি দেখে। এখানে তিনটা আকৃতি দেওয়া আছে: শব্দের শেষের আকৃতি, শব্দের মাঝের রূপ এবং শব্দের শুরু রূপ। আমরা জিম হরফ চিনব আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিচের নোক্তা দেখে। যদি নিচে নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে জিম। এরপরে হরফ হচ্ছে খ। খ এটা হচ্ছে শব্দের শেষের রূপ, শব্দের মাঝের রূপ এবং শব্দের শুরু রূপ। আমরা খ হরফ চিনব খ হরফের নোক্তা দেখে, সেটা থাকবে উপরে। আপনারা দেখেন জিম হরফের নোক্তা হচ্ছে নিচে এবং খ হরফের নোক্তা হচ্ছে উপরে। জিম, হা, খ এই তিনটা হরফ আপনারা বুঝবেন। এটা মনে রাখবেন যে জিম হরফের নোক্তা থাকে একটি, সেটা থাকবে নিচে। হা হরফের কোনো নোক্তা নেই, আর খ হরফের নোক্তা হচ্ছে একটি, সেটা হবে উপরে। এই নিয়মটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে জিম, হা, খ এই তিনটা হরফ আপনারা দেখলেই চিনতে পারবেন। জিম হরফের নোক্তা থাকবে নিচে, হা হরফের কোনো নোক্তা নেই এবং খ হরফের নোক্তা হচ্ছে একটি, সেটা হচ্ছে উপরে। এরপরে হরফ হচ্ছে দদ, মোটা হরফ। দদ মোটা হরফ এটা হচ্ছে শব্দের শেষের রূপ, শব্দের মাঝের রূপ আর এটা হচ্ছে শব্দের শুরু রূপ। এরপরে হরফ তা। তা এটা হচ্ছে চিকুন হরফ, আকার দিয়ে পড়বেন তা। এটা হচ্ছে শব্দের পূর্ণ রূপ, হরফের পূর্ণ রূপ। এখানে যে তাটা দেখতেছেন এই তাটা হচ্ছে হরফের পূর্ণ রূপ এবং এটা শব্দের শেষে আসে এইভাবে। এটা হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে ইয়া। এটা হচ্ছে শব্দের পূর্ণ রূপ এবং শব্দের শেষে আসে। এটা হচ্ছে শব্দের মাঝে আসবে এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ। আমরা তা এবং ইয়া এই দুইটা হরফের মধ্যে পার্থক্য দেখেন, রূপ একই রকম। তা এবং ইয়া এই দুই হরফের রূপ বা আকৃতি একই রকম, কিন্তু নোক্তাগুলোর মধ্যে একটু পার্থক্য। তা হরফের নোক্তা থাকবে দুইটি, আর সেটা হচ্ছে উপরে, এবং ইয়া হরফের নোক্তা থাকবে দুটি, সেটা হচ্ছে নিচে। এরপরে হরফ হচ্ছে কফ, মোটা হরফ কফ। কফ হরফ এটা হচ্ছে পূর্ণরূপ এবং শব্দের শেষে রূপ। এটি হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ। আমরা দেখতেছি কফ হরফের উপরেও দুই নোক্তা, তা হরফের উপরে দুই নোক্তা এবং কফ হরফের উপরেও দুইটি নোক্তা থাকে।
কিন্তু তা এবং কফ এই দুইটা হরফের মধ্যে পার্থক্য হচ্ছে তা হরফের উপরে থাকবে 2 নোক্তা আর কফ হরফের উপরে থাকবে 2 নোক্তা, কিন্তু তা হরফের মাথাটা থাকবে লম্বা আর কফ হরফের মাথা থাকবে গোল। আমরা লম্বা এবং গোল দেখে তা এবং কফ হরফকে পার্থক্য করতে পারবো। তা হরফের মাথা থাকবে লম্বা লম্বি আর কফ হরফের মাথা থাকবে গোল। এরপরে বাম পাশে দেখেন, এটা হচ্ছে সা হরফ, উপরে 3 নোক্তা, এটা হচ্ছে সা হরফের পূর্ণ রূপ এবং শব্দের শেষে সা হরফ আসলে তার আকৃতি হবে এরূপ, এমন। এটা হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের হরফের সা হরফের শুরু রূপ। এটি হচ্ছে সা হরফের শেষের রূপ, এটি সা হরফের মধ্যরূপ এবং এটি হচ্ছে সা হরফের শুরু রূপ। এরপরে হরফ হচ্ছে শিন, আওয়াজটা বিকট হবে বা বড় হবে। শিন, অনেকেই শিন হরফটার আওয়াজটা ছোট করে বলেন, অর্থাৎ শিন এটা অনেকটাই সিনের মতো শোনা যায়, এটা ভুল। বরং শিন হরফের আওয়াজটা হবে বিকট বড়। শিন, 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 এটা হচ্ছে শিন হরফের পূর্ণ রূপ এবং এটা হচ্ছে শিন হরফ শব্দের শেষের রূপ। এটি হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ। শিন, শিন, শিন। এরপরে হরফ হচ্ছে হা। হা, এটা হচ্ছে তার পূর্ণ রূপ এবং শব্দের শেষে আসলে হা হরফের রূপ হবে এমন, শব্দের মাঝে আসলে হা হরফের রূপ হবে এমন এবং শব্দের শুরুতে আসলে হা হরফের রূপ হবে এমন। হা, হা, হা। এরপরে হরফ হচ্ছে সিন। সিন, এটি হচ্ছে তার পূর্ণ রূপ এবং শব্দের শেষে আসলে তার রূপ হবে এমন। এটি হচ্ছে সিনের মধ্যরূপ, অর্থাৎ শব্দের মাঝে আসলে সিন হরফ হবে এমন। এটি হচ্ছে শব্দের শুরু রূপ, যদি সিন হরফ শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে এমন। এরপরে হরফ হচ্ছে সদ। এটি হচ্ছে সদ হরফের পূর্ণ রূপ এবং শব্দের শেষে যদি আসে তখন তার রূপ থাকবে এমন। এটি হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ, অর্থাৎ সদ হরফ যদি শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে এমন। এরপরে হরফ হচ্ছে আইন। আইন, এটি হচ্ছে আইন হরফের পূর্ণ রূপ এবং শব্দের শেষে আসলে তার রূপ হবে এমন। এটি হচ্ছে আইন, শব্দের মাঝে আসলে তার রূপ হবে এমন। আইন, এটি হচ্ছে শব্দের শুরু রূপ, অর্থাৎ এই হরফটি যদি শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে এমন। এরপরে হরফ হচ্ছে কাফ। এটি হচ্ছে কাফ, এটা হচ্ছে কাফ হরফের পূর্ণ রূপ এবং শব্দের শেষে আসলে কাফ হরফের রূপ হবে এমন। এটি হচ্ছে শব্দের মাঝের রূপ এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ। এরপরে হরফ হচ্ছে লাম। এটি হচ্ছে লাম হরফ। লাম, এটা তার পূর্ণ রূপ এবং শব্দের শেষে যদি আসে তখন তার রূপ হবে এমন। এটি হচ্ছে লাম, শব্দের মাঝের রূপ। লাম হরফ যদি শব্দের মাঝে আসে তখন তার রূপ হবে এমন এবং এটি হচ্ছে শব্দের শুরু রূপ, অর্থাৎ শব্দের শুরুতে যদি লাম হরফ আসে তখন তার রূপ হবে এমন। এরপরে আসে মিম, শব্দের শেষে রূপ এবং এটা হচ্ছে মিম হরফের পূর্ণ রূপ। এটি হচ্ছে মিম হরফের মাঝের রূপ এবং এটি হচ্ছে মিম হরফের শুরু রূপ, অর্থাৎ শব্দের শুরুতে যদি মিম হরফ আসে তখন তার রূপ হবে এমন। হরফ হচ্ছে হা। হা, এটাকে আমরা গোল হা বলি। এটি হচ্ছে গোল হা এবং এই হাটা, অর্থাৎ যেটা জিমের মতো হা, এটাকে আমরা জিমের মতো হা বলবো। তাহলে আমরা জানলাম যে হা হচ্ছে দুইটি, একটি হচ্ছে গোল হা আরেকটি হচ্ছে জিমের মতো হা। এই হা, যেটি গোল হা, এটা হচ্ছে হা হরফের পূর্ণ রূপ এবং শব্দের শেষে আসলে তার রূপ হবে এমন।
এটি হচ্ছে শব্দের মাঝের রূপ। হা হরফ যদি শব্দের মাঝে আসে তখন তার রূপ হবে এমন। এটি হচ্ছে হা হরফের শুরু রূপ, অর্থাৎ হা হরফ যদি শব্দের শুরুতে আসে তখন তার রূপ হবে এমন। তাহলে আজকে আমরা একই হরফের বিভিন্ন রূপ সম্পর্কে জানতে পারলাম যে শব্দের শুরুতে যদি হরফটি আসে তখন তার রূপ হবে এমন, শব্দের মাঝে আসলে তার রূপ হবে এরূপ, এবং শব্দের শুরুতে আসলে হরফগুলোর রূপ থাকবে এমন। আমরা এই বিষয়গুলো একটু ভালো করে পড়ব এবং এই ভিডিওটা দেখে দেখে আপনারা আরও ভালো করে শিখতে পারবেন। আজকে আমাদের ক্লাসের যে বিষয়গুলো ছিল তার মধ্যে থেকে আমরা প্রথম বিষয় অর্থাৎ কায়দা 3 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। এই 3 নম্বর পৃষ্ঠার মধ্যে একই হরফের বিভিন্ন রূপ ছিল, এই বিষয় নিয়েও আলোচনা করলাম। এরপরে আসছে মাখরাজ, দ্বিতীয় মাখরাজ। আজ ক্লাসে আমরা দ্বিতীয় মাখরাজ নিয়ে আলোচনা করব। আপনারা তাইসিরুল কোরআন কায়দার মধ্যে কায়দার একেবারে লাস্ট পৃষ্ঠায় মাখরাজগুলো 17টা মাখরাজ দেওয়া আছে, আপনারা এখান থেকে মাখরাজগুলো শিখে নিতে পারেন। দেখেন এখানে দেওয়া আছে 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে দুটি হরফ আইন এবং হা, আইন এবং হা। এখন আমরা জানব যে হলকের মধ্যখান বলতে কোন জায়গাটিকে বোঝানো হয়েছে। হলকের মধ্যখান বলতে বোঝানো হয়েছে আমরা হা করলে আমাদের গলার মাঝে ছোট্ট একটি জিহ্বা দেখতে পাই। ওই জিহ্বাটা যে স্থানে থাকে, যেই জায়গায় থাকে, ওই স্থানটাকে হলকের মধ্যখান বা কণ্ঠনালীর মধ্যখান বলা হয়। বাংলাতে সেটাকে কণ্ঠনালীর মধ্যখান বলা হয়। তাহলে আজকে আমরা 2 নম্বর মাখরাজের মধ্যে শিখলাম যে হা হরফ 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে দুটি হরফ উচ্চারিত হয়, একটি হচ্ছে হা, আরেকটি হচ্ছে আইন। হলকের মধ্যখান হচ্ছে আমরা হা করলে মুখের ভিতরে যে ছোট্ট একটি জিহ্বা দেখা যায়, ওই জিহ্বাটা যে স্থানে থাকে ওই স্থানকে হলকের মধ্যখান বা কণ্ঠনালীর মধ্যখান বলা হয়। সেখান থেকে দুইটি হরফ উচ্চারিত হয়, একটি হচ্ছে আইন, আরেকটি হচ্ছে হা। আইন হা। আমরা গতকাল অর্থাৎ প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা যে মাখরাজ শিখেছিলাম 1 নম্বর মাখরাজ হামসা হা। হামসা হা এটা ছিল হলকের শুরু হইতে, আর হলকের শুরু বলতে ওই অতটুকু স্থান, অতটুকু জায়গা বোঝানো হয় যে আমরা হা করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু জায়গা দেখা যায় অতটুকু স্থানকে হলকের শুরু বলা হয়, সেখান থেকে উচ্চারিত হবে হামসা হা। আর আজকে আমরা শিখলাম হলকের মধ্যখান, অর্থাৎ আমরা হা করলে মুখের ভিতর যে ছোট্ট একটি জিহ্বা দেখা যায় ওই জিহ্বা যেখানে থাকে ওই স্থানকে হলকের মধ্যখান বা কণ্ঠনালীর মধ্যখান বলা হয়। সেখান থেকে দুইটি হরফ আইন হা, আইন হা। আমরা প্রথম মাখরাজের মধ্যে 2টা হরফ হামসা হা এবং দ্বিতীয় মাখরাজের মধ্যে 2টি হরফ আইন হা। এখানে হা কিন্তু দুটোটাই, কিন্তু এই 2 হায়ের মধ্যে অর্থাৎ 1 নম্বর মাখরাজ এবং দ্বিতীয় মাখরাজের মধ্যে যেই হা আছে এই 2 হায়ের মাঝে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে প্রথমটা হচ্ছে গোল হা আর দ্বিতীয়টি হচ্ছে লম্বা হা, জিমের মতো হা। প্রথমটি হচ্ছে গোল হা আর দ্বিতীয়টি হচ্ছে জিমের মতো হা। প্রথম যে হা, এই হা আপনারা উচ্চারণ করবেন একেবারে স্বাভাবিকভাবে হা, হা, অর্থাৎ বাতাসটা কোথাও আটকাবে না, বরং হা বলার সাথে সাথে বাতাসটা বাহিরে বের হয়ে আসবে, স্বাভাবিক গতিতে বাতাসটা বাহিরে বের হয়ে আসবে। এটা হচ্ছে গোল হা। আর জিমের মতো যেই হা, ওই হাটা বলার সময় বাতাসটাকে একটু চাপায়া একটু চাপ দিয়ে বলতে হবে, যেন
বাতাস যে আমার মুখ থেকে বের হচ্ছে ওই বাতাসেরও একটা শব্দ হয়। যখন আমি মুখের ভিতর বাতাসটাকে একটু চাপ দিয়ে বের করব, তখন ওই বাতাসটা যে বের হচ্ছে ওই বাতাসের একটা শব্দ হবে। ওই জিমের মতো হায়ের মধ্যে ওই শব্দটা আপনাদেরকে করতে হবে। যেমন হা, আমি প্রথমে গোল হা বলতেছি, দেখেন হা স্বাভাবিক হা, আর জিমের মতো যেই হা তার উচ্চারণ হচ্ছে হা। হা, বাতাস বের হচ্ছে ওই বের হওয়ারও শব্দ হচ্ছে হা হা। তাহলে আজকে আমাদের ক্লাসে যেই পড়াটা ছিল তা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা, তাইসিরুল কোরআন কায়দার তৃতীয় পৃষ্ঠা, এবং একই হরফের বিভিন্ন রূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং মাখরাজের 2 নম্বর মাখরাজ যেটি ছিল হলকের মধ্যখান হইতে আইন হা, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবং 1 নম্বর মাখরাজের হা হরফ এবং 2 নম্বর মাখরাজের হা হরফ, এই 2 হা হরফের মাঝে যে পার্থক্য সেটা নিয়েও আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।